হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কিছু থিওরিজ নিয়ে কথা বলবো কালকি 2898 এই সিনেমাটার। এবার দেখো, যে পরিমাণে সিনেমা রিলিজের একদিন পর থেকেই বা সিনেমা রিলিজের দিন থেকেই যে পরিমাণে এন্ডিং এক্সপ্লেন ভিডিও, পোস্ট ক্রেডিট সিন এক্সপ্লেন এই টাইপের ভিডিও এসছে, এটা দেখতে কিন্তু অতটাও ভাল লাগে না। কারণ মানুষজন সিনেমাটা দেখছেই না, মানুষজনকে দেখার সেই টাইমটাও দেওয়া হচ্ছে না, এবং অলরেডি এই ভিডিওগুলো এসে যাচ্ছে। আর সিনেমার শুরুতে বা ভিডিও শুরুতে যতই ক্রিয়েটাররা বলুন না কেন যে আমি স্পয়লার অ্যালার্ট দিয়ে রাখছি, মানুষজন একবার যদি ভিডিওটার মধ্যে ঢুকে যায় মানুষজন কিন্তু দেখেই নেবে, ঠিক আছে? তো এই জিনিসটা খুবই একটা লেম ব্যাপার, আর মানুষজন ভিউজের জন্য এরকম করছে, এটা আমার তো ঠিক পোষাচ্ছে না। তো এবার আছে মোদ্দা কথা, যে একটা ইন্ডিয়ান সিনেমাকে নিয়ে যে এত রকম থিওরিজ প্ল্যান করা হচ্ছে, এত রকম থিওরিজ মানুষজন দেখছে, এরকম ইস্টার এগ স্পট করছে, এই যে জিনিসটা খুব ভাল লাগছে দেখে। মানে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যে ইন্ডিয়ান সিনেমার জন্য কিন্তু এরকম জিনিস আমি কোনোদিন দেখিনি। তো এই ব্যাপারটা ইটসেলফ একটা গর্বের বিষয়। এটা সাধারণত আমরা যে হলিউডের সিনেমাগুলো আছে সেইগুলোর সাথেই দেখে এসেছি কন্টিনিউয়াসলি। এই যে সিনেমাটা যেরকম বানানো হয়েছে, এটা ইটসেলফ একটা কিন্তু সবাইকার মুখের মধ্যে কিন্তু একটা হাসি এনেছে। এবার সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষেই আমার মনে হয় যে সবাই কিন্তু, যারা এই যে আমাদের যে পুরাণ, আমাদের যে মাইথোলজি, এত এনরিচ মাইথোলজি, তো এবার সেইখানটাতে যাদের জ্ঞানও নেই, যারা জানেও না, তাদেরও কিন্তু এখন জানতে ইচ্ছা করবে। আচ্ছা চলো, এইটাকে, কর্ণকে, অশ্বত্থামাকে, এই যে ব্যাপারগুলো তাদের কিন্তু জানতে ইচ্ছা করবে, কারণ তাদের এই ইন্টারেস্টটা কিন্তু জাগাবে। এই যে ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এর আগে যখন এই টাইপের সিনেমা ছিল, যখন যদি বলি ব্রহ্মাস্ত্রর কথা, তো সেখানে কোনো ভগবানের সাথে কোনো কানেকশান দেখানো হয়নি। মানে আমাদের যে সোর্স মেটেরিয়াল, আমাদের যে গল্পগুলো, যে মেন যে গল্প যেগুলো আমাদের গুরুজনেরা শোনান, সেই গল্পগুলো আসছে আসলে কোত্থেকে? আমাদের সোর্স মেটেরিয়ালগুলো এতই স্ট্রং, এত পুরাণ আছে, দুটো বড় বড় মহাকাব্য আছে, সেইখান থেকে তো আসছে না। এরকম কত ভালো ভালো গল্প আছে, কত ভালো ভালো চরিত্র আছে। আমরা যদি এখন বর্তমান দিনে দাঁড়িয়ে বিভিন্ন গল্পগুলোকে দেখি, গল্পগুলোর কোথাও না কোথাওভাবে ইন্সপিরেশন, যেরকমই গল্প হোক, কিন্তু ওখান থেকেই এসছে। আমাদের দেশীয় গল্পের কথা যদি বলি, এবার অন্যদিকে এই জিনিসটা দেখে কিন্তু বেশ ভালো লাগছে যে সবাইকার মধ্যে এই ইন্টারেস্টটা এসছে, এই ইন্টারেস্টটা জন্মেছে। তো এবার এক এক করে কিছু থিওরিজ বা যেগুলো আমার যেগুলো দেখে মনে হয়েছে সেগুলোতে আমি আসছি। তো প্রথমে হচ্ছে যে কাশীর রক্ষক এখানে বলা হয়েছে কাল ভৈরবকে, যেটা সত্যি কথা। এবং এখানে প্রভাসের ক্যারেক্টারটার নামও ভৈরবা। তো ভৈরবা কাশীতেই থাকে, এবং কাশী একমাত্রই শহর বেঁচে আছে। এবং এখানে ভৈরবাকে কিন্তু সব থেকে পাওয়ারফুলও দেখানো হয়েছে, ডাইরেক্ট কানেকশান দেখানো হয়েছে এখানে ভৈরবের সাথে। এবং প্রভাসের হাতে বিভিন্ন সময় ভৈরবের মূর্তিটাও এসছে, তো সেই জিনিসটা বেশ ভালো লেগেছে। এরপরে সবথেকে বড় যেটা কোয়েশ্চেনেবল থিং, যে এখানে ভৈরবাকে কর্ণ হিসেবে এখানে দেখানো হলো। মানে কর্ণের যে রিইনকার্নেশনটা, রিবার্থটা, সেটা এখানে ভৈরবাকে দেখানো হয়েছে, ঠিক আছে? তো এটা কেন? তো পুরাণ অনুযায়ী যখন কর্ণ মারা যায়, তখন তাকে বলা হয়েছিল যে সে যখন রিবার্থ হবে, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তার নাম হবে তারক, ঠিক আছে? এবার তারক যদি নাম হয়, এবং ভৈরবা তো কার নাম আমাদের বলার অবকাশ নেই, ভৈরবা তারকেরই আর একটা নাম, তারকনাথেরই নাম, ভোলে বাবারই নাম, ঠিক আছে? তো কর্ণর এখানে ভৈরব হিসাবে জন্মগ্রহণ করেছে। যখন শ্রীকৃষ্ণকে 3টে বর দিয়েছিল কর্ণকে, কর্ণ বলেছিলেন যে আমি এর পরের বার যখন জন্মাবো, আমি আপনার কাছাকাছি জন্মাতে চাই, ঠিক আছে? তো সম্ভালা ওখানেতেই কিন্তু, মানে আমরা যদি ভালো করে সিনেমাটা দেখি, শ্রীকৃষ্ণ যে আসছেন কল্কি অবতারে, সে কিন্তু কর্ণের কাছেই হিসেব অনুযায়ী আছে। অন্যদিকে এখানে কমল হাসানের যে ক্যারেক্টারটা, যেটা সুপ্রিম ইয়াস্কিন, তো সুপ্রিম ইয়াস্কিন এই নামটা কেন দেওয়া হয়েছে এটা আমি এখনও অবধি বুঝতে পারলাম না, বা কোনোভাবে নাম দিয়ে ভেঙেও বুঝতে পারলাম না কেন এটা তার নামটা এরকমই দেওয়া হয়েছে। তবে লাস্টে তার যে ফাইনাল ফর্মটা দেখা গেল, সেটা আমার কোথাও না কোথাও মনে হয়েছে যে জগন্নাথ দেবের কাছে, মানে পুরীতে শ্রীকৃষ্ণের হৃদয়টা আছে, তো সেইটা আমার মনে হয় যে এ কোনোভাবে ইউজ করে নিয়েছে, ঠিক আছে? সেই জন্যই এর ভগবানের মধ্যে 4 হাত এসে গেছে। সে একটা নিজেকে গড বিইং হিসেবেই দেখছে। তো এই যে জিনিসটা এখানে দেখানো হয়েছে, এটা বেশ ভালো। এবং এখানে দুলকার সালমানকে বলা হচ্ছে পরশুরামের চরিত্রের কথা, মানে পরশুরাম বলা হচ্ছে দুলকার সালমানকে, কিন্তু আমার কেন মনে হচ্ছে যেন এটা ঠিক না। বেসিক্যালি পরশুরামের শরীর বা আকৃতি যেরকম ছিল, সে বিশাল লম্বা এবং বিশাল চওড়া, বিশাল শক্তিশালী একজন মানুষ ছিলেন, এবং তাকে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে দুলকার সালমানকে এটা করবে না, ঠিক আছে? কারণ পরশুরাম তো একজন চিরঞ্জীবী, সেও এজ করেনি। এবং এখানে সিনেমাতে যেরকম দেখা যাচ্ছে, মানে যেরকম বিভিন্ন জায়গায় যেরকম কথা উঠে আসছে, যে প্রভাস যখন ছোট ছিল তখনও তাকে দুলকার সালমানকে যেমন দেখালো, এবং প্রভাস যখন বড় হয়ে গেছে তখনও তাকে সেরকমই দেখালো। তো সেই যে জিনিসটা,
মানে সে এজ করেনি, সে বয়স তার বাড়েনি, এই জিনিসটা দেখানো হয়েছে। তো কোথাও না কোথাও আমার মনে হয় না যে এটা ঠিক বলে, কারণ পরশুরাম তো আরও অনেক বাল্কি ছিলেন, তাই না? এবার এটাও হতে পারে যে মানে সে এটা হয়তো বেশ ধরে আছে, যদি এটা হয় তাহলে আমার মনে হয় ভালোই হবে। কিন্তু দুলকার সালমানকে পরশুরাম হিসেবে কেমন লাগবে সেটা ঠিক মানতে পারা যাচ্ছে না। তারপর আরেকটা আমার যে প্যারালাল ড্র করেছে, যেটা যখন বাসুদেব যখন মাথায় করে কৃষ্ণকে নিয়ে যাচ্ছিলেন তখন জল দুখণ্ড হয়ে গেছিল, যমুনা নদীর জল, এবং এখানেও ঠিক সেরকম একটা সিন প্যারালালি রাখা হয়েছে যেখানে আগুনগুলো দুভাগে ভাগ হয়ে যাচ্ছে যখন দীপিকা পালিয়ে যাওয়ার যে সিনটা, তো সেটা দেখে কিন্তু খুব ভালো লেগেছে। সেটা কিন্তু রিয়েলি একটা গুজবাম্প প্রোভাইড করেছে। এবং ওখানে বেসিক্যালি মানে ওই যে ইন্টারভেল ব্লকটা না বলছে না খুব এনরিচিং, ওই জন্যই বলছে, কারণ কি ওখানে মানে 3টে চরিত্রকে দেখানো, যে 3টে চরিত্রের পিকটা যে আসছে ওটা বোঝানো হচ্ছে। তো এই জিনিসটা আমি কিন্তু অনেক দিন পরে দেখলাম সিনেমায়, তো সেই যে ব্যাপারটা বেশ ভালো লেগেছে। এছাড়াও আরও বিশাল মজার কিছু জিনিস আছে, তো আমার মনে হয় আরেকবার রিওয়াচ করা উচিত সিনেমাটাকে, তারপর মেবি এটাকে নিয়ে আরও ভালোভাবে কথা বলা যায়। আর আমার মনে হয় যে যারা দেখবে ঠিক করছে তারা দেখে ফেলো সিনেমাটা, কারণ এই সিনেমাটা ওয়ান্স ইন আ লাইফ টাইম মানে এক্সপিরিয়েন্স হবে কিন্তু, ঠিক আছে? নিজের তাত্ত্বিক যে মনটা, মানে নিজের যে যৌক্তিক এবং তাত্ত্বিক যে মনটা, ওটাকে বাড়িতে রেখে যাও, ঠিক আছে? কারণ যদি যুক্তি এবং তত্ত্ব দিয়ে আমরা সব কিছু বিচার করতে যাই, আমার মনে হয় যে জীবনের অর্ধেক সমীকরণ মিলবে না। তো তাহলে একটা সিনেমা যখন এরকম করে, একটা সিনেমাকে একটা অ্যাজ আ সিনেমাই দেখো, ঠিক আছে? না ভেবে চিনতে সিনেমাটা একবার দেখে এলে ভালোই হয়। বাচ্চাদেরকে নিয়ে যাওয়া ভালো, কোনো উল্টোপাল্টা সিনও নেই, ঠিক আছে, যে অসুবিধা হতে পারে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে জানাও যে তোমরা আর কী কী থিওরি স্পট করতে পেরেছো, বা তোমরা আর কী কী ইস্টার এগস ইভেন্ট স্পট করতে পেরেছো। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।